আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান। ইতিমধ্যে আমরা হয়তো খুব 16 কিংবা 17টি পর্ব করেছি। আজকে হয়তো 18তম পর্ব হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা পাঠে মনোযোগ দিব। এর আগের একটি পর্বের মধ্যে আমি একটু নিজের পাঠ ছাড়াও আরও অন্যান্য হয়তো কথাবার্তা বলেছিলাম। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমি দুঃখিত, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সেটা নিয়ে আসলে ভাবি না কার কাছে খারাপ লাগলো, কার কাছে ভালো লাগলো। আমার নিজের কাছে কতটুকু ভালো লেগেছে কথাগুলো বলতে পেরে সেটা হচ্ছে আমার কাছে আসল। যাই হোক, কি বলবো, দেশ যাচ্ছে দেশের মতো, দেশ চলছে দেশের মতো। কি হয় ভবিষ্যৎ জানি না, তবে খুব ভালো কিছু আসলে আশা করতে পারছে না। খুব ভালো কিছু আসলে আশা করতে পারছি না এই মুহূর্তে। যাই হোক, জানি না এই বইটি আমি যে পাঠ করছি আপনাদের কার কতটুকু উপকার হবে, তবে আমি মনে করি এটি প্রতিটি বাবা মার অন্তত এই বই পাঠটা, আমার পাঠ শুনতে হবে এমনটা না, নিজেরা মূল বইটা পড়েন, সেটা আরও সবচেয়ে ভালো হয়। যাই হোক, বেশি কথা না বলি। আজকে আমাদের পাঠের বিষয় নিয়মিত শারীরবৃত্তীয় কার্যাবলী যা আছে, এবং আমরা দেখব কিভাবে একটা শিশু আসলে নৈপুণ্য অর্জন করে কিংবা তার কথার উন্নতি কিভাবে ঘটে, এই বিষয়গুলো আমরা দেখব, বা তার শব্দ উচ্চারণের নীতি কী হয়। আমরা পাঠে শুরু করি আর কি। পাঠে শুরু করি বলাটা ঠিক হচ্ছে না, অনেক সময় আমি এলোমেলো কথাবার্তা বলি, যার জন্য আমি দুঃখিত, উল্লজ্জিত। নিয়মিত শারীরবৃত্তীয় কার্যাবলী। খাওয়া, ঘুমানো ইত্যাদি প্রাত্যহিক কাজগুলো করার অভ্যাস প্রাক শৈশবে শুরু হলেও শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা এগুলো সুচারুভাবে সম্পন্ন করতে পারে। এ বয়সে তাদের আর বিশেষ ধরনের খাবারের প্রয়োজন হয় না ও নির্দিষ্ট সময়সূচি অনুসরণে তারা খাবার খায়। অবশ্য 2 বছর বয়সের মতো এ বয়সের শিশুদের ঘন ঘন খিদে পায় না। শিশুদের দৈহিক বৃদ্ধির ধীরগতি ও বিশেষ খাদ্যের প্রতি আকর্ষণ অথবা অনীহা এর অন্যতম কারণ বলে মনে করা হয়। ঘুমের ব্যাপারে শিশুদের মধ্যে তারতম্য দেখা যায়। দিনের বেলা যেভাবে দৈহিক পরিশ্রম করবে তার উপর নির্ভর করে ঘুমের পরিমাণ। 3 বছরের শিশু দিনে প্রায় 12 ঘন্টা ঘুমাবে। শৈশবের একটি করে বছর অতিক্রমের সাথে সাথে ঘুমের পরিমাণও কমে যায়। আগেই উল্লেখ করা হয়েছে যে প্রাক শৈশব পার হলে মলমূত্র ত্যাগ শিশুদের নিয়ন্ত্রণাধীন হয়। 3-4 বছর বয়সে রাতে বিছানায় প্রস্রাব অবশ্যই বন্ধ হওয়া উচিত। স্কুলে যাওয়া শুরু করলে প্রস্রাব সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, যেন ক্লান্তি অথবা মানসিক উদ্বেগবশত প্রস্রাব না করা যায়। নৈপুণ্য অর্জন। শিশু মনোবিজ্ঞানীদের মতে বিভিন্ন নৈপুণ্য অর্জন করার জন্য শৈশবকাল একটি উপযুক্ত সময়। একটি কাজ শিশুরা বারবার করে আনন্দ পায় বলে কোনো একটি কাজ সঠিকভাবে না করা পর্যন্ত তা বারে বারে করতে চায়। এভাবে শিশুরা কাজটি করার কৌশল অর্জন করে। শিশুরা দুঃসাহসিক কাজে লিপ্ত হতে পছন্দ করে, তাই অপেক্ষাকৃত বয়স্ক বালক বালিকাদের মতো কোনো কাজ করতে গিয়ে ব্যথা পাবে ভেবে ভয় পায় না, অথবা কাজটি না করতে পারলে সঙ্গী সাথীদের উপহাসে বিচলিত বোধ করে না। শিশুদের দেহ কোমল ও তার সীমিত নৈপুণ্যের অধিকারী হওয়ায় খুব তাড়াতাড়ি নতুন কৌশল শিখতে পারে। এজন্য শৈশবকালকে নৈপুণ্য শেখাবার আদর্শ সময় হিসেবে মনোবিজ্ঞানীরা স্বীকার করেন। অতএব প্রস্তুতি থাকা সত্ত্বেও এ বয়সে শিশুরা যদি কাজ করার কৌশল শেখার সুযোগ না পায়, অথবা স্বনির্ভরতা অর্জন করার প্রথম পদক্ষেপ হিসাবে নিজে নিজে কাজ করতে না পারে, তবে নৈপুণ্য অর্জনের প্রস্তুতিই যে শুধু নষ্ট হবে তা নয়, পরিণতিতে পরে সুযোগ পেলেও কৌশল শেখার ইচ্ছা আর হবে না। শিশুরা কী ধরনের নৈপুণ্য অর্জন করবে তা খানিকটা নির্ভর করে তাদের পরিপক্কতার উপর। তবে দক্ষতা অর্জনের প্রধান বিষয় হচ্ছে কৌশল শিখবার মতো সুযোগ ও নির্দেশনা। বিভিন্ন সমীক্ষার ফলাফলে জানা যায় যে নিম্নবিত্ত পরিবারের শিশুরা সচ্ছল পরিবারের শিশুদের চেয়ে অল্প বয়সে নৈপুণ্য অর্জন করে। এর কারণ হিসাবে বলা যায় যে শিশুরা অল্প বয়সে পরিপক্কতা লাভ করেছে বলে এরকম হয় তা নয়, বরং দেখা গেছে যে নিম্নবিত্ত শ্রেণীর মা বাবা শিশুদের পরমুখাপেক্ষিতাকে প্রশ্রয় দেন না। ছেলে এবং মেয়ে শিশুর নৈপুণ্য অর্জনের মধ্যে পার্থক্য রয়েছে। ছেলেরা যে ধরনের নৈপুণ্য অর্জন করে, মেয়েরা সে ধরনের নৈপুণ্য শেখে না। শৈশবের শুরুতে ছেলেদের জন্য নির্ধারিত সমাজ স্বীকৃত খেলাধুলার নৈপুণ্য অর্জন করতে হয়। তারা যেন মেয়েদের উপযোগী নৈপুণ্য না শেখে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়। একইভাবে মেয়েদের গৃহ পরিচালনার কৌশল শিখতে উৎসাহ দেওয়া হয়। এ ব্যতিক্রম থাকা সত্ত্বেও শিশুরা কতগুলো সাধারণ নৈপুণ্য শেখে।
সব শিশু যে একটি নির্দিষ্ট বয়সে নৈপুণ্য অর্জন করবে অথবা সমান পারদর্শী হবে সেরকম নিয়ম নেই। সাধারণ নৈপুণ্যগুলোকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন সঠিকভাবে হাত ব্যবহারের কৌশল ও পা ব্যবহারের কৌশল। শৈশবের প্রথম পর্যায়ে হাত ও পায়ের নৈপুণ্য সম্পর্কে আলোচনা করা হলো। 1. হাতের নৈপুণ্য। প্রাক শৈশব থেকে শিশুরা হাত দিয়ে খেতে ও নিজে পোশাক পরতে চেষ্টা করে। এ দুটো কাজ তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে 3-4 বছর বয়সে। আমেরিকার শিশুরা সাধারণত 1.5 থেকে 3.5 বছরের আগেই 3.5 বছরের মধ্যে আগের চেয়ে অনেক সুন্দরভাবে নিজে নিজে পোশাক পরতে পারে। এ বয়সে শিশুরা ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে পারে ও নিজে নিজে স্নানও করতে পারে। কিন্ডারগার্টেন শিখতে শ্রেণীর শিশুদের সঠিকভাবে নিজে নিজে পোশাক পরা ও স্নান করা অবশ্যই শিখতে হবে। এছাড়াও কারুর সাহায্যে অথবা খুব কম সাহায্য নিয়ে চুল আঁচড়ানো ও জুতার ফিতে বাঁধায় পারদর্শী হওয়া আবশ্যক। 5-6 বছরের অধিকাংশ শিশু সুন্দরভাবে বল ছোড়াছুড়ি করে খেলতে পারে। তারা কাঁচি দিয়ে কিছু কাটতে পারে, মাটির জিনিস তৈরি করতে পারে ও সেলাই করতে পারে। রঙিন চক, পেন্সিল ও রং তুলির সাহায্যে শিশুরা কোনো আঁকা ছবিতে রং দিতে পারে, নিজের চেহারা ফুটিয়ে তুলতে পারে অথবা অন্য ব্যক্তির ছবি আঁকতে পারে। আমি একটু লজ্জিত ও দুঃখিত, কারণ আমার প্রায় একটু অনেকটা ঘুমের একটা ভাব চোখে ভাসছে আর কি, যার জন্য অনেক সময় হাম চলে আসছে, যার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। 2. পায়ের নৈপুণ্য। একবার হাঁটতে সক্ষম হলে শিশুরা পায়ের বিভিন্ন ব্যবহারের দিকে মনোযোগ দেয়। 5-6 বছরের শিশুরা বিভিন্ন কায়দায় লাফ দিতে পারে। শৈশবে তারা দেয়াল, গাছ কিংবা সিঁড়ি বেয়ে উপরে সরাসরি উঠে যায়। 3-4 বছর বয়সে 3 চাকার সাইকেল চালানো ও সাঁতার কাটা শিখতে পারে। পায়ের অন্যান্য কৌশলের মধ্যে রয়েছে দড়ি ধরে ঝোলা, দেহের ভারসাম্য রক্ষা করা, চাকাযুক্ত জুতা পরে স্কেটিং অথবা বরফের স্কেটিং ও নৃত্য। একটি হাত ব্যবহারের ক্ষমতা, হ্যান্ডিনেস। যে কোনো একটি হাত ব্যবহারের অভ্যাস গড়ে ওঠার জন্য শৈশব একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাল। এ সময় শিশু যখন তখন যে কোনো হাত ব্যবহার না করে প্রধানত একটি হাতের সাহায্যে কোনো একটি কাজ করার কৌশল আয়ত্ত করে, অন্য হাতটি সাহায্যকারী হাত হিসেবে ব্যবহার করে। 3 থেকে 6 বছর বয়সের মধ্যে শিশুরা যে একটি হাতের পরিবর্তে অন্য একটি হাত ব্যবহারের কৌশল সুষ্ঠুভাবে আয়ত্ত করতে পারবে না, এমন মনে করা সঙ্গত নয়। যেমন স্কুলগামী প্রথম শ্রেণীর একটি বাম হাতে অভ্যস্ত শিশু যখন বুঝতে পারে যে বোর্ডে শিক্ষকের ডান হাতের লেখাকে অনুসরণ করতে অসুবিধা হচ্ছে, তখন সে ইচ্ছা করলেই অনায়াসেই বাম হাতের পরিবর্তে শিক্ষকের অনুকরণে ডান হাত দিয়ে লিখতে পারে। অবশ্য একটি বছর অতিক্রম করার সাথে সাথে প্রধানত একটি হাত ব্যবহার করার প্রবণতা সুদৃঢ় হয়। তখন বাম হাত ব্যবহারের অভ্যস্ত শিশুর অভ্যাস পরিবর্তন করা সহজ নয়। গবেষণাভিত্তিক প্রমাণ না থাকলেও দেখা যায় যে যেসব শিশু মা বাবার কাছে প্রতিপালিত ও প্রতিবেশী বা সঙ্গী সাথী পরিবেষ্টিত থাকে, তাদের চেয়ে স্কুল পূর্ব বয়সের যেসব শিশু নার্সারি কিন্ডারগার্টেনে পড়ে অথবা শিশু পরিচর্যা কেন্দ্রে প্রতিপালিত, তাদের মধ্যে শুধু বাম হাত ব্যবহারের প্রবণতা কম। এর কারণ হলো নার্সারি, কিন্ডারগার্টেন ও শিশু পরিচর্যা কেন্দ্রগুলোতে শিক্ষক ও পরিচর্যাকারীরা মনে করেন যে শিশুদের ডান হাত ব্যবহার করতে শেখানো উচিত। তারা আরও মনে করেন যে যেসব শিশু উভয় হাত ব্যবহারে অভ্যস্ত, তাদের ডান হাত ব্যবহারের কৌশল এমনভাবে শেখাতে হবে যাতে তারা যখন প্রথম শ্রেণীতে উঠবে তখন যেন সেই হাতটি সহজেই ব্যবহার করতে পারে ও হাত পরিবর্তনের ফলে যেন কোনো রকম মানসিক দ্বন্দ্বে না ভোগে। সব শিশু পরিচর্যাকারী যে শিশুদের ডান হাত ব্যবহারের অভ্যাস গড়ে তোলায় উৎসাহী তা নয়, তবে এমন অনেকে আছেন যারা এরকম প্রশিক্ষণ দানের উপর খুব বেশি গুরুত্ব দেন। অন্যদিকে এমন অনেক মা বাবা আছেন যারা বিশ্বাস করেন যে কোনো একটি হাত ব্যবহার করা জন্মগত বৈশিষ্ট্য। তাই যখন তারা দেখেন যে সন্তান বাম হাত বেশি ব্যবহার করছে তখন তাকে ডান হাত দিয়ে কাজ করার কৌশল আর শেখান না। শিশুদের পক্ষে যে কোনো একটি হাত দিয়ে কাজ সম্পন্ন করা সম্ভবপর হয় না বলে তারা 2 হাত একসাথে ব্যবহার করে। সেজন্য নিপুণভাবে 2 হাত ব্যবহার করার ক্ষমতা অর্জনের জন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। যেহেতু 2 হাত দিয়ে করা যায় এমন কাজের সংখ্যা খুব কম, সেহেতু হাত ব্যবহারের নতুন কৌশল শেখানোর সময় ছোট শিশু যাতে প্রধানত হাতে অর্থাৎ ডান হাতে কৌশলটি আয়ত্ত করতে সচেষ্ট হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং অন্য হাতটি সাহায্যকারী হাত হিসেবে ব্যবহার করা শিখবে। বিভিন্ন কাজের জন্য হাতকে বিভিন্নভাবে নাড়াচাড়া করতে হয়। যেমন রঙিন চক দিয়ে ছবি আঁকার সময় শিশু প্রধান হাত দিয়ে রঙিন চক ধরে ও সাহায্যকারীর হাত দিয়ে কাগজ চেপে ধরে ছবিটিতে রং করে। জামার বুতাম বন্ধ করার সময় বুতামটি বুতামের ঘরের মধ্যে ঢুকানোর জন্য প্রধানত হাত ব্যবহার করতে হয়, আর সাহায্যকারী হাত দিয়ে জামাটি এমনভাবে ধরতে হয় যাতে
যে ফুটুর ফাঁকের মধ্যে বোতামটি ঢুকতে হবে সেটি যেন বোতামের কাছাকাছি আসে। কথার উন্নতি। 2 বছর বয়স হবার সাথে সাথে শিশুরা প্রথম বছরে ভাব বিনিময়ের একটি প্রচলিত নিয়ম প্রদর্শন করে। নিয়মটা হলো অর্থহীন শব্দ প্রয়োগ। প্রাক শৈশবের প্রথম পর্যায়ে অর্থাৎ 2 বছর বয়সে শিশুরা অর্থহীন শব্দ, অস্ফুট ভাষা ব্যবহার করে এবং এ সময় কান্নাও অনেক কমে যায়। এ সময় তারা অঙ্গভঙ্গি কিংবা ইশারার সাহায্যে মনের ভাব প্রকাশ করতে চেষ্টা করে সত্যি, তবে তা কথার পরিপূরক নয়। কী বলতে চাচ্ছে কেবল সেটাই বোঝায়। অবশ্য বিভিন্ন ধরনের আবেগময় প্রতিক্রিয়া করে এ বয়সে তারা একভাবে যোগাযোগ রক্ষা করে চলে। মনোভাব প্রকাশের অন্যান্য পন্থার চেয়ে এ জাতীয় প্রতিক্রিয়া সবার কাছে গ্রহণীয়। শৈশবের প্রথম পর্যায়ে অধিকাংশ শিশুর কথা বলার প্রবল আগ্রহের পিছনে 2টি কারণ দেখা যায়। প্রথমত, তারা উপলব্ধি করে যে অন্যের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য কথা বলা খুবই প্রয়োজনীয়। যেসব শিশু সঙ্গীদের সাথে অনায়াসে কথা বলতে পারে তারা কম কথা বলতে সক্ষম শিশুর চেয়ে অনেক ভালোভাবে সকলের সাথে মেলামেশা করতে পারে ও সহজেই সমবয়স্কদের দলে সদস্যপদ লাভ করে। ছোট শিশু যারা স্কুল পূর্ব বয়সে রয়েছে তারা শিশু পরিচর্যা কেন্দ্র অথবা নার্সারিতে আগত সহপাঠীদের মতো সুন্দরভাবে কথা বলতে না পারা পর্যন্ত সামাজিক পরিস্থিতি ও শিক্ষা জীবনে পিছিয়ে থাকে। দ্বিতীয়ত, কথা বলতে শেখা স্বনির্ভরতা অর্জনের অন্যতম পন্থা। যেসব শিশু নিজের অভাব চাহিদা অন্যকে বলতে পারে না অথবা নিজেকে অন্যের কাছে বোঝাতে পারে না তাদের সবাই অবুঝ শিশু বা বেবি হিসাবে অনুকম্পা করে। কাঙ্ক্ষিত স্বাধীনতা এসব শিশু অর্জন করতে পারে না। শিশুরা যদি নিজে হাত দিয়ে কিছু কাটা, খাওয়া অথবা দাঁত পরিষ্কার ইত্যাদি কাজ করার ইচ্ছা মা বাবা অথবা পরিচর্যাকারিণীকে না জানাতে পারে তবে তারা মনে করে যে শিশুটি এসব কাজ করার মতো যোগ্যতা এখনও অর্জন করেনি। সুতরাং কাজগুলো নিজে নিজে কীভাবে করতে হবে তা শিখতে চাচ্ছে না। অতএব তারা শিশুর ব্যক্তিগত করণীয় করে দেয়। এভাবে শিশুদের আত্মনির্ভরশীল ও স্বাধীনতা অর্জনের পথ রুদ্ধ হয়ে যায়। উপরের আলোচনায় স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে সুন্দরভাবে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য শিশুদের পক্ষে 2টি ক্ষমতা অর্জন অপরিহার্য। প্রথমটি হচ্ছে অন্য ব্যক্তি তাকে কী বলছে তা ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয়টি হচ্ছে সুন্দরভাবে কথা বলতে হবে যেন অন্য ব্যক্তি তার কথার অর্থ বুঝতে পারে। শিশু যেন কথা বলতে শেখে, মা বাবা ও পরিচর্যাকারী সাধারণত সেদিকে বেশি গুরুত্ব দেয়। সেজন্য সমবয়সী দলের স্বীকৃতি লাভের তাগিদের বশবর্তী হয়ে শিশু ভালোভাবে অন্যের কথা বোঝার জন্য নিজেরাই সচেষ্ট হয়। অন্যের সাথে ভাব বিনিময়ের জন্য প্রয়োজনীয় অন্যের বক্তব্য অনুধাবনের ক্ষমতা এ বয়সী শিশুর যদি না থাকে তবে নিজের কথা ও অন্যে তাকে কী বলছে তার মধ্যে মিল থাকবে না। ফলে অন্যান্যদের সাথে শিশুর সামাজিক সম্পর্ক ব্যাহত হবে। অন্যের কথা বুঝতে পারা যে কত গুরুত্বপূর্ণ তা দ্বিভাষিক শিশুদের কথা চিন্তা করলে স্পষ্ট বোঝা যায়। যেসব শিশু 2টি ভাষায় কথা বলে তাদের ক্ষেত্রে পরিবারের প্রধান ভাষা ও খেলার সাথীদের ভাষার মধ্যে মিল না থাকার কারণে দ্বিভাষী শিশু সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন একটি শিশুকে কিছু বলা হয় তখন সে কত মনোযোগ সহকারে তা শুনছে তার উপর নির্ভর করে এ বয়সে অন্যের কথা বোঝার মতো ক্ষমতার পরিমাণ। রেডিও অথবা টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানমালা শিশুদের মনোযোগ আকর্ষণ করে বলে এ দুটো মাধ্যম বোধশক্তি বিকাশের সহায়ক হিসেবে বহুল স্বীকৃত। আরও দেখা যায় যে অর্থ যাতে বুঝতে পারে এরকম শব্দ প্রয়োগ করে শিশুদের সাথে যদি ধীরে অথচ পরিষ্কার উচ্চারণের মাধ্যমে কথা বলা হয় তবে তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে চায়। এর বিপরীতে কঠিন ও অপরিচিত শব্দ সহযোগে খুব তাড়াতাড়ি তাদের সাথে কথা বলা হলে কী বলা হচ্ছে বুঝতে না পারায় শিশুরা হতবুদ্ধি হয়ে যায়, ফলে শোনার আগ্রহ নষ্ট হয়ে যায় বলে গবেষকেরা মনে করেন। কথা বলার 3টি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে: 1. শব্দের উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন, শব্দগুচ্ছ বা ভোকাবুলারি বিল্ডিং, এবং 3 হচ্ছে একাধিক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করা। শিশুরা কিভাবে এই 3টি বিষয়ে দক্ষতা অর্জন করে তা এখানে আলোচনা করা হলো। ক. শব্দ উচ্চারণ। কোনো বিশেষ স্বরযুক্ত বর্ণ ও যুক্ত স্বরধ্বনি যেমন ইংরেজি বর্ণমালার এ, ডাব্লিউ, ডি, এস, জি উচ্চারণ করতে এ বয়সী শিশুদের খুব কষ্ট হয়। এছাড়াও স্ট্র, ড্র ইত্যাদি যুক্তবর্ণও উচ্চারণ করতে পারে না। শিশুরা রেডিও শুনলে কিংবা টেলিভিশন দেখলে অনেক সময় শব্দের সঠিক উচ্চারণ শিখতে পারে। খ. শব্দকোষ প্রণয়ন। নতুন শব্দ ও পরিচিত শব্দের নতুন অর্থ বুঝতে পারার সাথে সাথে শিশুদের শব্দ ব্যবহার করার ক্ষমতা বেড়ে যায়। শৈশবের প্রথম পর্যায়ে শিশুদের শব্দ ব্যবহারের পরিমাণ
বা শব্দকোষ তৈরির শুরুতে শিশুরা সাধারণত অর্থবিশিষ্ট শব্দ যেমন ভালো, মন্দ, দাও, নাও ও বিশেষ অর্থে ব্যবহৃত যেমন সংখ্যা ও রঙের নাম শেখে। 3. বাক্য গঠন। 2-3 বছর বয়সের শিশু অর্থবিশিষ্ট 3-4টি শব্দ বলতে শেখে। এ জাতীয় অনেক বাক্য অসম্পূর্ণ হয়, কারণ এরকম বাক্যে সাধারণত বিশেষ্য ব্যবহার করে, ক্রিয়াবাচক, সর্বনাম ও সংযোজন অব্যয় ব্যবহার করতে পারে না। 3 বছর উত্তীর্ণ হলে শিশুরা সব জাতীয় শব্দ ব্যবহার করতে পারে এবং 7-8টি শব্দের সাহায্যে বাক্য তৈরি করতে পারে। শিশুদের কথা বিকাশের উপরে বর্ণিত ধারা ও প্রাক-শৈশবের কথা বিকাশের ধারা একসাথে তুলনা করার মাধ্যমে শিশুদের কথা বলার পারদর্শিতা সহজেই বোঝা যাবে। অতীতের চেয়ে বর্তমানে শিশুরা যে অনেক উন্নত পদ্ধতির অবলম্বনে কথা বলতে সক্ষম তার অনেক গবেষণাভিত্তিক প্রমাণ রয়েছে। ম্যাকার্থি এর কারণ হিসেবে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দান করেছেন তার ভাষায় বর্ণনা করা হলো। বর্তমান যুগের শিশুরা বিগত যুগের শিশুদের চেয়ে যে উন্নত মানের কথা বলতে পারে তার পেছনে বিভিন্ন কারণ দেখা যায়। এর মধ্যে যেগুলো এখানে লিপিবদ্ধ করব সেগুলো হচ্ছে রেডিও টেলিভিশনের উপস্থিতি, কিছু সংখ্যক বিদেশে ভূমিষ্ঠ ও দ্বিভাষী শিশু এবং নার্সারি স্কুলের পত্তন, স্কুলে বাসায় থেকে কথা বলতে শেখার সুযোগ বঞ্চিত শিশুদের জন্য ভাষা বিকাশের উপযুক্ত উদ্দীপনা দান করা হয়। এখানে শিশুর মা বাবা বেশ কিছু সময় সন্তানের সাথে ব্যয় করতে পারেন। বাড়িতে স্বল্পভাষী আয়া অথবা পরিচারিকার তত্ত্বাবধানে এসব শিশুর সময় অতিবাহিত করার সুযোগ নেই। স্কুলগুলোর অর্থনৈতিক সচ্ছলতার কারণে নিম্নবিত্তশালী মা বাবার পক্ষেও শিশুকে যথেষ্ট উদ্দীপনাময় পরিবেশে রাখা সম্ভব হয়। সর্বোপরি এখানে শিশুর জীবনে বেশি স্বীকৃতি অর্জন সম্ভব। এছাড়াও দুটি ধারার গবেষণাভিত্তিক তথ্যের প্রেক্ষিতে বলা যায় যে অতীতের তুলনায় বিভিন্ন বয়সে সাম্প্রতিক কালের শিশুরা উন্নত মানের কথা বলতে সক্ষম। প্রথম ধারার গবেষণায় দেখা গিয়েছে যে আধুনিক কালের মা বাবা, বিশেষত মায়েরা ছোট পরিবারের কর্ত্রী এবং স্বল্প পরিশ্রম ব্যয় করে সাংসারিক কাজকর্ম সম্পাদন করার বিভিন্ন কৌশল অবলম্বন করে বলে অবসর যাপনের যথেষ্ট সময় পায়। এছাড়াও শিশুকে কথা বলা শেখানোর জন্য উৎসাহ দেওয়া প্রয়োজন ও তাদের সাথে যে কথা বলা দরকার তা তারা বোঝেন। এসব গবেষণায় আরও জানা যায় যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সময় বাসায় থাকে, কারণ ছেলেরা বেশি সময় প্রতিবেশী সমবয়স্ক ছেলেদের সাথে বাইরে খেলাধুলায় অতিবাহিত করে। সেজন্য মায়েরা সাধারণত ছেলেদের চেয়ে মেয়েদের সাথে কথা বেশি বলেন। এতে বোঝা যায় যে স্কুল পূর্ব বয়সে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি উন্নত মানের কথা বলতে পারে। দ্বিতীয় ধারার গবেষণায় প্রমাণিত হয়েছে যে ঘন ঘন সঙ্গী সাথীদের সাথে মেলামেশার ফলে শিশুরা কথা বলতে শেখার আদর্শ নমুনা পায় ও কথা বলতে উৎসাহিত হয়। কিন্তু একথা বলা যাবে না যে তারা সুন্দরভাবে কথা বলবে। সঙ্গীদের সাথে কথাবার্তা বলার সময় শিশু ভুল উচ্চারণ শিখতে পারে এবং প্রায় ক্ষেত্রেই এরকম হয়ে থাকে। ভাষার ব্যাকরণগত ত্রুটিও প্রায়ই হয়। কথার বিষয়বস্তু। শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা আত্মকেন্দ্রিক থাকে বলে সবসময় নিজ সম্পর্কে বেশি বলে, অর্থাৎ কোনো বিষয় তার কাছে আনন্দদায়ক, পরিবারে কে কে আছেন ও তার কী কী জিনিস আছে সে সম্পর্কে অন্যের কাছে বলতে আগ্রহী হয়। শৈশবের শেষ পর্যায়ে সামাজিক কথোপকথন করতে পারে। এ সময় তারা অন্য ব্যক্তি ও নিজ সম্পর্কে বলে। তথাপি এ জাতীয় কথাকে সামাজিক কথা হিসাবে স্বীকার করে নেওয়া যায় না, কারণ তাদের কথায় হয় অন্য ব্যক্তির দোষ ত্রুটির ইঙ্গিত থাকে অথবা অন্য ব্যক্তির কার্যকলাপ সম্পর্কে অবমাননার সূচক মন্তব্য করে। রেগে গেলে বয়সে বড় ব্যক্তির নাম ধরে ডাকে। এ বয়সে শিশুরা নিজস্ব জিনিসপত্রের সম্পর্কে গর্ব সহকারে অন্যের কাছে বর্ণনা করতে ভালোবাসে। খেলার জগতে সঙ্গী সাথীদের সংখ্যা বৃদ্ধি ঘটলে শিশুর নিজ সম্পর্কে বলার প্রবণতা হ্রাস পায় ও সামাজিক কথোপকথন শুরু করে। সমালোচনা করার প্রবণতা কমে যায় ও প্রশ্ন করার আগ্রহও হ্রাস পায়। এর পরিবর্তে এ বয়সে শিশুরা বেশি আদেশ করে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে শিশুর কথা বিকাশের ক্ষেত্রে বড় সামাজিক দলের চেয়ে ছোট আকৃতির সামাজিক দলের কার্যকর প্রভাব বেশি। ছোট ছোট শিশুদের কথোপকথন লক্ষ্য করলে দেখা যায় যে তারা সাধারণত নিজ সম্পর্কে ও যে কাজ করে সে সম্পর্কে আলোচনা করে। এ সময় দ্বিতীয় একটি শিশু সম্পর্কে মন্তব্য করার অর্থই হচ্ছে সে অন্য শিশুটিকে কোনো কাজ করার নির্দেশ দিয়েছে। ব্যক্তিগত পছন্দ, নিজের পোশাক পরিচ্ছদ, বাসা ও দৈনন্দিন করণীয় ইত্যাদি শিশুদের কথোপকথনের বিষয়বস্তু। কথোপকথনের বিষয় যাই হোক না কেন, সরাসরি সে সম্পর্কে বক্তব্য না রেখে শিশুরা প্রশ্নের মাধ্যমে সে সম্পর্কে জানতে চেষ্টা করে। মেয়ার এবং সেন
এ বয়সে শিশুদের উত্থাপিত প্রশ্নের গবেষণামূলক পর্যালোচনা করে মন্তব্য করেছেন যে পিয়াজে প্রবর্তিত বোধশক্তির বিকাশ দ্বারার অনুসরণে শিশুদের প্রশ্ন জিজ্ঞেস করার প্রবণতা বিকশিত হয়। প্রশ্ন করার মাধ্যমে যুক্তিপূর্ণ চিন্তা ক্ষমতা অর্জন করে যুক্তিসঙ্গত চিন্তা শক্তি বিকাশপূর্ব প্রিপারেশনাল পর্যায়ে শিশুরা প্রাকৃতিক কারণতত্ত্ব বা ফিজিক্যাল কজালিটি সম্পর্কে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করে তাতে বোধশক্তির সামগ্রিক রূপের পরিচয় পাওয়া যায়। এ সময় শিশুর প্রেষণা, ইচ্ছা ও কারণ বিষয়ক প্রত্যয়ের মধ্যে পার্থক্য বোঝা যায় না। মূর্ত ধারণা বা কংক্রিট অপারেশনস বিকাশ পর্যায়ে শিশুর প্রশ্ন করার ধারা লক্ষ্য করলে বিভিন্ন ধারণা, কনসেপ্ট ক্ষমতা নির্ধারণ করা যায়। এভাবে বস্তুবাচক ও মানসিক বিষয় সম্পর্কিত প্রশ্নের মধ্যে পার্থক্য নিরূপণ করা সম্ভব। মূর্ত ধারণা বা কংক্রিট কনসেপ্ট বিকাশ পর্যায়ে শিশুরা সাধারণত বস্তুর কারণ সম্পর্কে জানতে চায়। এরপরে কোনো কিছুর অন্তর্নিহিত কারণ সম্পর্কে কৌতূহলী হয়। কথা বলার পরিমাণ। শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা অবিরাম কথা বলতে ভালোবাসে। এর কারণ হিসাবে বলা যায় যে একবার কথা বলতে সক্ষম হলে তারা অবিরাম কথা বলতে থাকে। আবার কোনো কোনো শিশু চুপ করে থাকতে পছন্দ করে, এসব শিশুকে মৌন শিশু বলা হয়। গবেষণালব্ধ তথ্যানুযায়ী যে যে বিষয়ে শিশুর কথা বলার উপরে প্রভাব বিস্তার করে সেগুলো বর্ণনা করা হলো। বুদ্ধিমত্তা। শিশুর বুদ্ধি যত প্রখর হবে, কথা বলার কৌশল সে তত তাড়াতাড়ি আয়ত্ত করবে, সেজন্য কথাও তাড়াতাড়ি বলতে সক্ষম হবে। নিয়মানুবর্তিতার ধরন। যেসব শিশুর কড়া বিধিনিষেধের আওতাভুক্ত নয় সেসব শিশু প্রভুত্বব্যঞ্জক মা বাবার, অর্থাৎ যারা মনে করে যে শিশুদের দেখার অধিকার আছে কিন্তু তাদের বক্তব্য শোনা মা বাবার উচিত নয়, বা সন্তানের চেয়ে বেশি কথা বলে। জন্মক্রম। প্রথম সন্তানকে মা বাবা পরবর্তী সন্তানদের চেয়ে কথা বলতে বেশি উৎসাহ দেন। আবার মা বাবা প্রথম সন্তানের সাথে একান্তে কথা বলার সময় পায় বেশি। পরিবারের আকৃতি। যেসব পরিবারে মাত্র একটি সন্তান রয়েছে সেরকম সন্তান বড় পরিবারের সন্তানদের চেয়ে অনেক বেশি কথা বলে। একমাত্র সন্তানের সাথে মা বাবা কথোপকথন করতে পারে বেশি। বড় পরিবারে কড়া অনুশাসন পদ্ধতি প্রচলিত থাকায় শিশুরা নিজেদের কথা অন্যদের বলতে পারে না। আর্থসামাজিক মর্যাদা। নিম্নবিত্ত পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের চেয়ে অনেক কম শৃঙ্খলিত। এ জাতীয় পরিবারে বিভিন্ন সদস্যদের মধ্যে কথাবার্তা হয় কম এবং ছোট ছোট শিশুদের কথা বলার জন্য তেমন উৎসাহ দেওয়া হয় না। জাতিগত মর্যাদা। নিগ্রু পরিবারের শিশুরা নিম্নমানের কথা বলে এবং কথোপকথনের ধরনও নিম্নমানের, কারণ শিশুরা এমন একটি পরিবারে বড় হয় যেখানে বাবা প্রায়ই বাহিরে থাকে, অধিক সন্তানের উপস্থিতিতে পারিবারিক জীবনে শৃঙ্খলার অভাব অথবা মাকে বাধ্যতামূলকভাবে চাকরি করতে হচ্ছে, সঙ্গত কারণেই কথাবার্তা নিম্নমানের হয়। দুটি ভাষায় কথা বলা। যেসব পরিবারের দুটি ভাষা শেখার প্রয়োজন সেসব পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে একটি ভাষা ব্যবহারে অভ্যস্ত শিশুদের মতো বাড়িতে সুষ্ঠুভাবে কথা বলতে পারে সত্যি, তবে বাড়ির বাইরে সমবয়সীদের দল ও অন্যান্য বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে এদের কথার পরিসর সীমিত হয়ে পড়ে। লিঙ্গ নির্ধারিত প্রত্যাশা। প্রাথমিক জীবনে এমনকি স্কুল পূর্ব বয়সেও কথা বলার বিষয়টি বিবেচনার জন্য শিশুটি ছেলে না মেয়ে এই প্রশ্নটি বেশ গুরুত্ব বহন করে। ছেলেরা মেয়েদের তুলনায় গম্ভীর হবে বলে সবাই প্রত্যাশা করে, আবার ছেলে শিশু যা কিছু বলবে অথবা যেভাবে কথা বলবে তাও অবশ্যই মেয়েদের চেয়ে পৃথক হবে, এও সবার প্রত্যাশা। উদাহরণস্বরূপ নিজ সম্পর্কে গর্ব করা অথবা অন্য ব্যক্তির সমালোচনা করা ছেলেদের জন্য নিন্দনীয় নয়, কিন্তু প্রচলিত ধারণা অনুযায়ী মেয়েরা এ জাতীয় উক্তি করবে না বলে বিশ্বাস করা হয়। শৈশবের প্রথম পর্যায়ে আবেগময়তার বৈশিষ্ট্য। ছোট শিশুদের মধ্যে আবেগময়তার আধিক্য দেখা যায়। এক অর্থে ছোট শিশুদের স্থান এ সময় লোকচক্ষুর অন্তরালে নির্দিষ্ট করা হয়, কারণ যখন তখন আবেগ নিয়ন্ত্রণে অক্ষম মানসিক ধৈর্য হারিয়ে ফেলে। সেজন্য এ সময় তাদের সঙ্গদান করে অথবা শান্ত করতে বেশি বেগ পেতে হয়। শৈশবের সূচনা পর্বে আবেগজনিত প্রতিক্রিয়ার এরকম ভারসাম্যহীনতা দেখা গেলেও বস্তুত 2.5 থেকে 3.5 ও 5.5 থেকে 6.5 বছরের মধ্যে এরকম বেশি হয় বলে মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন। একটি শিশুর পক্ষে স্বাভাবিক নয় এরকম যে কোনো আবেগময় প্রতিক্রিয়া যখন প্রবল হয়ে ওঠে তখনই তাকে আবেগের আধিক্য বলা হয়। রাগ সঞ্চারের ফলে চিৎকার, হাত পা ছোড়া অথবা অহেতুক ভয় পাওয়া ও অন্যের প্রতি ঈর্ষান্বিত হওয়া ইত্যাদি শৈশবের প্রথম পর্যায়ে অতিরিক্ত আবেগময়তার বৈশিষ্ট্য। একনাগাড়ে অনেকক্ষণ খেলার পরিণতি হিসেবে ক্লান্তি, দিনে ঘুমানোর কড়া নির্দেশ অথবা প্রয়োজনের চেয়ে কম পরিমাণে খাওয়া দাওয়া করা ইত্যাদি কারণে শিশুরা সাধারণত আবেগপ্রবণ হয়। এই বয়সে শিশুরা শারীরিক কারণের চেয়ে মানসিক কারণে অতিরিক্ত আবেগপ্রবণ হয়।
অধিকাংশ শিশু মনে করে যে মা বাবা যতটুকু কাজ করতে দিচ্ছে তার চেয়ে অনেক বেশি কাজ করতে তারা সক্ষম। সেজন্য যখনই মা বাবা শিশুদের কাজের উপর বিধিনিষেধ আরোপ করেন তখনই তারা প্রতিবাদ জানায়। এছাড়াও শিশুরা যা অনায়াসে সম্পাদন করতে সক্ষম বলে দৃঢ়ভাবে বিশ্বাসী তা যদি করতে না পারে তখনও ক্ষুব্ধ হয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বাবা শিশুর যোগ্যতার চেয়ে অতিরিক্ত প্রত্যাশা করলে তাদের ছোট ছোট সন্তান যত বেশি আবেগপ্রবণ হয়, সেসব মা বাবার সন্তানদের কাছে এরকম প্রত্যাশা নেই। সেসব শিশু সন্তানদের মধ্যে আবেগপ্রবণতার এরকম আধিক্য দেখা যায় না। সাধারণ আবেগময় প্রতিক্রিয়ার রূপ। বয়স্ক ব্যক্তিদের মধ্যে যে যে সাধারণ আবেগময়তা দেখা যায় শিশুদের মধ্যেও সেগুলো বিদ্যমান। অবশ্য আবেগ উদ্রেককারী উদ্দীপকের প্রকৃতি ও আবেগের বহিঃপ্রকাশ বয়সভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শৈশবের প্রথম পর্যায়ে বিভিন্ন আবেগ নিচে বর্ণনা করা হলো। রাগ, খেলার সরঞ্জাম নিয়ে ঝগড়াঝাটি, ইচ্ছা পূর্ণ করার ব্যর্থতা ও অন্য শিশুর আক্রমণ ইত্যাদি কারণে ছোট শিশুর মনে রাগের সঞ্চার হয়। চিৎকার ও হাত পা ছোড়াছুড়ির টেম্পার ট্যান্ট্রামস, সাথে সাথে কেঁদে ফেলা, লাফালাফি করা, লাথি মারা ইত্যাদি শিশুদের রাগের স্বাভাবিক প্রতিক্রিয়া। ভয়, ভয়ের গল্প পড়লে, বইয়ে বিভৎস ছবি দেখে অথবা রেডিও টেলিভিশনে প্রচারিত ভীতিকর অনুষ্ঠান ছোট ছোট শিশুর মনে যেভাবে ভয়ের উদ্রেক করতে পারে, তেমনই ঘন ঘন ভয় সৃষ্টিকারী বস্তুর সান্নিধ্য আসা অথবা অনুকরণ করা অথবা দুঃখজনক ঘটনা স্মরণ করা ইত্যাদি ভয় উৎপন্ন করতে পারে। প্রথম অবস্থায় শিশুদের ভয়ের বহিঃপ্রকাশ হিসেবে আতঙ্ক দেখা দেয়, পরবর্তী পর্যায়ে সঠিকভাবে ভয় নির্দেশক প্রতিক্রিয়া করতে পারে, যেমন পালিয়ে যেয়ে লুকানো, কেঁদে ওঠা এবং ভীতিকর পরিস্থিতি এড়িয়ে চলা ইত্যাদি এর অন্তর্ভুক্ত। মায়ের মনোযোগ ও আগ্রহ অন্য ব্যক্তি অর্থাৎ ছোট ভাই বোনদের প্রতি নিবদ্ধ হচ্ছে বলে এ বয়সে শিশুরা যখন বুঝতে পারে তখন সে কোলের শিশুটিকে হিংসা করে এ বয়সে শিশুর ঈর্ষাপরায়ণতা অন্যের সামনে প্রকাশ করতে পারে। আবার অনেক সময় বিছানায় প্রস্রাব, অসুখের ভাব অথবা অতিরিক্ত দুষ্টামি আচরণ ইত্যাদির মধ্য দিয়ে ঈর্ষা প্রকাশ করে। তারা মনে করে যে এরকম আচরণ অন্যের মনোযোগ আকৃষ্ট করার উত্তম পন্থা। কৌতূহল, কোনো নতুন বস্তু ও নিজের ও অন্যের দেহেও শিশুদের মনে কৌতূহল সৃষ্টি করে। শিশুদের কৌতূহল প্রবণতার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে বস্তুটি চোষা, স্পর্শ করা, হাতে নিয়ে নেড়েচেড়ে বাজানো। পরবর্তী সামাজিক অনুশাসন ও প্রত্যাশার কারণে শিশুরা অপরিচিত বস্তু অথবা বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করে কৌতূহল প্রকাশ করে। হিংসা, ছোট শিশুরা সাধারণভাবে অন্য শিশুর যোগ্যতা, কৃতিত্ব অথবা জিনিসপত্র দেখে হিংসাবোধ করে। বিভিন্নভাবে এরা হিংসাত্মক মনোভাবের পরিচয় দেয়, নিজেদের যা কিছু আছে সে সম্পর্কে অসন্তোষ ব্যক্ত করে অথবা অন্য শিশুর যেসব জিনিস আছে নিজের সেসব না থাকায় আক্ষেপ প্রকাশ করার মাধ্যমে তাদের হিংসাত্মক মনের পরিচয় দেয়। সুখ, শারীরিক সুস্থতার উপলব্ধি, হঠাৎ কোনো হইচই এর আওয়াজ, সামান্য দুর্বিপাক, কৌতুক অথবা অসাধ্য সাধন ইত্যাদি শিশুর মনে আনন্দের সঞ্চার করে। শিশুর মুচকি হেসে অথবা হেসে উঠে, হাততালি দিয়ে লাফালাফি করে অথবা আনন্দ দানকারী বস্তু অথবা ব্যক্তিকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করে। দুঃখ, শিশুদের জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ অথবা আদরণীয় হিসেবে বিবেচিত সেগুলোর ক্ষতি অথবা বঞ্চনা মনকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে। কোনো ব্যক্তি, পোষা জীবজন্তু অথবা এর অন্তর্ভুক্ত কান্না ও স্বাভাবিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা, যেমন খাদ্যের প্রতি অনীহা, দুঃখ প্রকাশের স্বাভাবিক প্রতিক্রিয়া। স্নেহ, বস্তু অথবা প্রাণী যেমন মানুষ, পোষা জীবজন্তু অথবা খেলার সামগ্রী ইত্যাদি যা কিছু শিশুকে আনন্দ দিতে সক্ষম সেগুলো তাদের জীবনে অত্যন্ত প্রিয়। তারা বয়োবৃদ্ধির সাথে সাথে কারোর প্রতি ভালোবাসা কথায় প্রকাশ করতে শেখে, কিন্তু এই বয়সে ভালোবাসার পাত্রকে জড়িয়ে ধরে গায়ে হাত বুলিয়ে চুমু খেয়ে তার ভালোবাসা প্রকাশ করে। আবেগের তারতম্য, আচ্ছা, আবেগের তারতম্য ব্যাপারটি না হয় আমরা পরবর্তী পর্যায়ে দেখব, পরবর্তী পর্বে। সে পর্বে আরও আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু থাকবে। শিশুর সামাজিক আচরণ কিভাবে হয়, শিশুর বুদ্ধির বিকাশ এবং শিশুর নেতৃত্বের বিকাশ, এই ব্যাপারগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের এই পর্বে আমার অতিরিক্ত মাত্রাতিরিক্ত বেশি আমি ভুল করে ফেলেছি। আবার আমার আশেপাশে হয়তো একটু আশেপাশের যে শব্দগুলো আছে সেগুলো হয়তো অনেক সময় আপনার মনে বিরক্তির উদ্রেক করতে পারে, আবার আপনার মনে ভালোবাসার সঞ্চারও করতে পারে। তো যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আজকের ভুলভ্রান্তির জন্য। আমি জানি আমি অতিরিক্ত ভুল করে ফেলেছি, আসলে কি বলবো, তেমন একটা কিছু বলার নেই। আমি দুঃখিত ও লজ্জিত, এতটুকুই আপনাদের কাছে বলবো। আবার হয়তো পরবর্তী পর্বে
আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এর ভিতরে আমি যেই ব্যক্তিগত আলাপচারিতা করেছি সেগুলোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।